টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা প্রত্যেকেই এই আমেরিকাতে, বিশেষ করে নিউ ইয়র্কে যারা আমরা আছি অথবা আমেরিকার সমস্ত স্টেটে যারা আমরা আমাদের কমিউনিটির লোকেরা আছি, হয় আমরা পেশা হিসেবে কোনো চাকরি করছি অথবা ব্যবসা করছি। যারা চাকরি করছে, আবার চাকরির পাশাপাশিও কিছু বাড়তি উপার্জনের জন্যে কি ব্যবসা করতে পারি সেটা নিয়ে চিন্তা ভাবনা করি অথবা শুরু করতে চাই। সেরকমই একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, এনটিটি। অর্থাৎ আপনার ব্যবসা শুরুর আগে কোন কাঠামোটি উত্তম, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। এর বাইরে সুপ্রিয় দর্শক, আজকে যিনি আমাদের অতিথি আছেন সেই হিসেবে আজকে তো একটি দুটো কুইজ থাকবেই, সেই কুইজগুলো নিয়েও আমরা কথা বলবো। এর বাইরে সুপ্রিয় দর্শক, আপনাদের যদি ট্যাক্স বা আর্থিক বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকাটাও স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-378-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের আমি আবার বলছি টেলিফোন নাম্বারটি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশন স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্টেন্ট জনাব পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট এবং CEO কাকাতো এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএনের অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন অথবা পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত হবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিন ব্যস্ততা উপেক্ষা করে আমাদের এই রাত্রিবেলা স্টুডিওতে উপস্থিত হয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে কথা বলবেন। কারণ আমরা যে কথাটি বলার চেষ্টা করেছিলাম যে অনেকেই চাই যে আমরা কিছু বাড়তি ইনকাম করি অথবা পেশা হিসেবে একেবারে এই ব্যবসাটাকে গ্রহণ করি। সেই হিসেবে কোন এনটিটি বা কোন কাঠামোটি থাকলে সবচেয়ে বেশি ভালো হবে, সেটা কি এস কর্পোরেশন, সি কর্পোরেশন অথবা LLC অথবা সেটা পার্টনারশিপ, এর নানান কিছু আছে। কোনটা নিয়ে আমরা কথা বলবো সেটি আপনি বলবেন। তবে তার আগে স্বভাবতই আপনি যেদিন উপস্থিত থাকেন সেদিন আমরা দুটো কুইজ দিয়ে থাকি, সেই কুইজ দিয়েই আমরা শুরু করতে চাই। আমাদের প্রথম যে কুইজটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে ক্যান এস কর্পোরেশন হ্যাভ মোর দ্যান 100 শেয়ার হোল্ডার্স। এটার উত্তর কি ইয়েস হবে অথবা নো হবে, সেটি আপনি বলবেন। এবং দ্বিতীয় যে কুইজটি রয়েছে, ক্যান এ নন রেসিডেন্টস বা ফরেন ন্যাশনাল যেটাই আমরা বলি না কেন বি এ মেম্বার অফ অ্যান LLC, এটার উত্তরে ইয়েস অর নট, কোনটি হবে সে বিষয়টি আপনি বলবেন। সুপ্রিয় দর্শক, যদিও আমরা কুইজটি রাখি, এটা ভাববার কোনোই কারণ নাই যে আপনারা কিছুই জানেন না বলে আমরা এটা দিচ্ছি। আমরা জানি, বিশ্বাস করি আপনারা সব কিছুই জানেন, তারপরেও আপনাদের সাথে একাত্ম হওয়ার জন্যই আমরা এই কুইজগুলো দিয়ে থাকি। তো আমরা আজকে পারভেজ কাজীর কাছে যেতে চাই যে এই কুইজ সম্পর্কে ইয়েস অর নো কোনটি হবে, জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। আবারও আমার কুইজ দুটোর প্রথমটি হচ্ছে ক্যান এস কর্পোরেশন হ্যাভ মোর দ্যান 100 শেয়ার হোল্ডার্স। আমরা জানি কর্পোরেশন বাই ডিফল্ট যখনই আমরা কোনো কর্পোরেশন ফর্ম করি যে কোনো স্টেটে, এটা প্রথমেই কিন্তু সি কর্পোরেশন হিসেবে তৈরি হয়। তো পরবর্তীতে আমরা এটাকে এস কর্পোরেশনে এটার ট্যাক্স স্ট্রাকচারটা চেঞ্জ করতে হয়, রূপান্তর করতে হয়। তো এখানটায় আমার প্রশ্নটি হচ্ছে এস কর্পোরেশনে 100 জনের বেশি শেয়ার হোল্ডার হতে পারবে কিনা, থাকতে পারে কিনা, ইয়েস অর নো। উত্তরটি হবে নো। যেহেতু সি কর্পোরেশনে, এখানে ছোট্ট একটু টুইস্ট আছে, সি কর্পোরেশনে কিন্তু আনলিমিটেড শেয়ার হোল্ডার হতে পারবে, কিন্তু এস কর্পোরেশনে
100 নিচে কথাটা থাকতে হচ্ছে হবে। যে কর্পোরেশনের শেয়ার হোল্ডার 100 অর বিলো Below। হতে হবে, 100 অথবা তার নিচে নিচে। হতে হবে। এর উপরে হলে কি হবে? ধরেন আমার এস কর্পোরেশন, আমি আমার 110 জন শেয়ার হোল্ডার, আগের 90 জন ছিল, আরও 20 শেয়ারস আমি মার্কেটে দিয়েছি, অথবা 20 শেয়ার হোল্ডার্সকে আমি অ্যাড করেছি আমার বিজনেসে। এখন কি দাঁড়াবে, আমার স্ট্যাটাসটা কি হবে? আমি কিন্তু ওই যে এস যেটায় রূপান্তর করেছিলাম, আই উইল লুজ মাই এস স্ট্যাটাস। আচ্ছা। আমি তখন কিন্তু আর এস কর্পোরেশন থাকবো না, আমাকে তখন রেগুলার সি কর্পোরেশন হিসাবে ট্রিট করা হবে। তো তার মানে আমি 100 পর্যন্ত লিমিট, আমি এই লিমিটের ঊর্ধ্বে যদি চলে যাই, আমার কর্পোরেশন থাকবে, সব কিছু ঠিক থাকবে, আমার ট্যাক্সিং স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। আমি নো মোর এস কর্পোরেশন, আই এম ব্যাক টু সি কর্পোরেশন। এখানে আরেকটা ছোট্ট কথা বলে রাখি, এস কর্পোরেশনের প্রত্যেকটা শেয়ার হোল্ডারকে কিন্তু আইদার ইউএস সিটিজেন অথবা রেসিডেন্ট এলিয়েন মানে গ্রিন কার্ড হোল্ডার হতে হবে। তো অনেক সময় এই প্রশ্নটাও আমাদেরকে অনেকে করে যে আমার এস কর্পোরেশন, কিন্তু আমার পরিচিত একজন, সে ফরেন ন্যাশনাল, আমেরিকায় তার কোনো স্ট্যাটাস নাই, এবং উনি বেশ কিছু ইনভেস্ট করবেন আমাদের সাথে, এবং এই লাইন অফ বিজনেসে ওনার এক্সপার্টিজ আছে, আমি কি ওনাকে শেয়ার হোল্ডার করতে পারবো কিনা? আপনি অবশ্যই পারবেন, আপনি যদি মনে করেন বিজনেসের জন্য এটা একান্তই দরকার। ওয়েলকাম অ্যাবোর্ড, তাকে আপনি ডেকে নেন এবং আপনার কর্পোরেশনের অন্তর্ভুক্ত করেন, কিন্তু আপনার এস স্ট্রাকচারটা হারিয়ে ফেলবেন, মানে করতে হবে তখন আর কি। এটা অটোমেটিক সি কর্পোরেশন হিসাবে পরিগণিত হবে অথবা গণ্য করা হবে। তো এটা ছিল আমার প্রথম কুইজ। দ্বিতীয় কুইজটি হচ্ছে, ক্যান এ নন রেসিডেন্ট ফরেন ন্যাশনাল বি এ মেম্বার অফ অ্যান এলএলসি? একজন ফরেন ন্যাশনাল সে মেম্বার হতে পারবে কিনা? এখানে যদি কোনো এলএলসি ফর্ম করা হয়, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, সেটার মেম্বার হতে পারবে কিনা? ইয়েস অর নো দেয়া আছে। উত্তর হচ্ছে ইয়েস। একজন ফরেন ন্যাশনাল সে এস কর্পোরেশনের কিন্তু শেয়ার হোল্ডার হতে পারবে না, হলে এস কর্পোরেশন তার স্ট্যাটাস লুজ করবে, কিন্তু এলএলসিতে এটার কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা। অথবা রেগুলার সি কর্পোরেশন, সেখানেও এটার কোনো বাধ্যবাধকতা নেই। তো এখানে কোশ্চেনটা হচ্ছে, এলএলসির সদস্য অথবা মেম্বার হতে পারবে কিনা একজন ফরেন ন্যাশনাল? উত্তরটি হচ্ছে ইয়েস, হতে পারবে। তো তার মানে আপনার এই দুটো কুইজ থেকে যেটা বুঝতে পারলাম যে এস নেই আমাদের যতটা সমস্যা আর কি দেখা যাচ্ছে এস কর্পোরেশনে, যেখানে সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা আমরা ব্যবসা শুরু করতে চাই, যদি আমার সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানটিতে যদি 100 আমি যদি চাই এস কর্পোরেশন করতে, কিন্তু আমার কর্মচারী বা কর্মীর সংখ্যা যদি 100-র উপরে হয়, তাহলে কিন্তু সেটি আর সেখানে থাকছে না, সেটি সি কর্পোরেশন শেয়ার হোল্ডার, সরি শেয়ার হোল্ডার। সুতরাং শেয়ার হোল্ডারের যদি 100-র বেশি হয়ে যায়, তাহলে আর সেটি এস কর্পোরেশনের ভিতরে থাকছে না, সেটি সি কর্পোরেশনে রূপান্তরিত হচ্ছে, তাই তো? তো সুতরাং এই বিষয়টি খেয়াল রেখেই নিশ্চয়ই আমরা যারা নতুন ব্যবসা শুরু করতে চাই, সেই বিষয়টি আমরা খেয়াল রাখবো। এবং দ্বিতীয়টির ক্ষেত্রেও ঠিক তাই, যে সেক্ষেত্রে আমরা যারা নন রেসিডেন্স যারা আছে তাদের ক্ষেত্রেও সেই একই বিষয়টি এখানে পরিগণিত হচ্ছে। সুতরাং আমরা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছি, তারা এই বিষয়টি নিশ্চয়ই খেয়াল রেখে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে চাই। এখন আমরা আমাদের এই বিষয়টির উপরই আজকের যে নির্ধারিত আলোচনা, সেখানে আমরা করতে চাচ্ছি যে এই বিজনেস স্ট্রাকচারটি কেন এত গুরুত্বপূর্ণ। এক প্রশ্ন, এটির সুবিধা অসুবিধাগুলো কি আছে, বা কি কি বিষয়ের উপরে নজর রাখতে হবে, এবং ট্যাক্সের রীতিনীতি কেমন হবে, কি ভিন্ন ধরনের হবে, এবং সেটা কি নিজেরাই কি আমরা চুজ করতে পারবো কি না, এই বিষয়গুলো নিয়ে আপনি বিস্তারিত আলোচনা করবেন। এবং এর মাঝখানে, আলোচনার মাঝখানে নিশ্চয়ই কিছু প্রশ্ন আসবে, সেগুলো আমরা করব। যারা পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই।
প্রথমেই বলে রাখি যে আমরা আমাদের কমিউনিটিতে প্রচুর লোক এখন নতুন উদ্যোক্তা হিসেবে ব্যবসার দিকে ঝুঁকছে এবং অনেক অভিনব ব্যবসায়িক আইডিয়াসগুলো নিয়ে তারা এগিয়ে আসছে ব্যবসা করার জন্য এবং প্রায়শই আমাদের শরণাপন্ন হয়ে থাকে বিজনেস এন্টিটি ফর্ম করার জন্য, মানে কি লিগ্যাল স্ট্রাকচার তারা ফর্ম করবে তার ব্যবসার জন্য। এবং আমরা সাধারণত জানি যে 5টি লিগ্যাল স্ট্রাকচার আছে বিজনেসের জন্য। একটি হচ্ছে সোল প্রোপ্রাইটারশিপ, নাম্বার 2 হচ্ছে পার্টনারশিপ, নাম্বার 3 হচ্ছে এলএলসি, নাম্বার 4 হচ্ছে সি কর্প, আর নাম্বার 5 হচ্ছে এস কর্প। অনেকে এস কর্পোরেশনকে একটা আলাদা স্ট্রাকচার বলে না, অনেকে বলে যে এটা কর্পোরেশনের অধীনেই একটা ট্যাক্সিং স্ট্রাকচার। তো এখন এটা আমাদের রাইট স্ট্রাকচার চুজ করা কেন এত বেশি ইম্পর্টেন্ট? আমরা কি পরবর্তীতে এটাকে যেই স্ট্রাকচারটা আমার জন্য রাইট ছিল সেটাই কি আমি ফেরত যেতে পারি না কখনো মধ্যবর্তী সময়ে অথবা ব্যবসা শুরু হওয়ার পরে? হ্যাঁ, আমি অবশ্যই পারি। এই জায়গাটা একটু পরিষ্কার হওয়া উচিত। আজকে ধরেন আমি একটা এলএলসি দিয়ে ব্যবসা শুরু করলাম, কিছুদিন পর আমি যদি মনে করি যে আমার এলএলসি না, এটা কর্পোরেশন হওয়া বাঞ্ছনীয় ছিল, অথবা এটা একটা পার্টনারশিপ হলে বেটার হতো, আমি অবশ্যই এটাকে ট্রান্সফার করতে পারবো, পরিবর্তন করতে পারবো। কিন্তু কেন এটা বলছি? আমি যদি প্রথম থেকেই রাইট এন্টিটি নিয়ে ব্যবসাটা শুরু করি তাহলে আমার জন্য কাজটা কিন্তু একটু সহজ হয়। তো বিজনেস স্ট্রাকচার তৈরি করার সময় আমরা সাধারণত 4টি জিনিসের উপরে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি। প্রথম জিনিসটা হচ্ছে কন্ট্রোল, মানে হাউ মাচ ইউ ওয়ান্ট টু কন্ট্রোল ইয়োর বিজনেস। মানে আপনার ব্যবসা, আপনার ব্রেন চাইল্ড, আপনি ব্যবসাটা শুরু করছেন এবং হয়তো আপনি একা অথবা আপনি হয়তো বেশ আরও কয়েকজনের সাথে। তো কন্ট্রোল কতখানি আপনি রাখতে চান? আপনি কি ফ্লেক্সিবল, মানে কন্ট্রোল অন্য লোকের হাতেও দিতে চান, নাকি না ব্যবসার পুরো কর্তৃত্বটাই আপনার হাতে রাখতে চান? এটা একটা কিন্তু বড় ডিসিশন, এটা আপনাকে নিতে হবে। আপনি যদি মনে করেন এটা আমি শুরু করেছি, পরবর্তীতে 1 জন 2 জন 3 জন যারা এসে আমার সাথে যোগ দিবে তারা একটা ছোট্ট পার্সেন্টেজ অফ দ্য বিজনেস ডেফিনেটলি ওন করবে, হোল্ড করবে এবং রেসপন্সিবিলিটি নেবে, কিন্তু মেইন রেসপন্সিবিলিটি থাকবে আমার, দেন ইউ হ্যাভ, দেয়ার ইজ এ ডিসিশন টু মেক। নাম্বার 2 হচ্ছে প্রোটেকশন অফ পার্সোনাল অ্যাসেট। আপনি যখন একটা বিজনেস এন্টিটি ফর্ম করছেন, এখানে 2 ধরনের সিচুয়েশান আসতে পারে। একটা হচ্ছে আপনি এমন একটা ব্যবসায় যাচ্ছেন যেখানে ভেরি মিনিমাম লিগ্যাল রিস্ক ইনভলভ, কোনো ঝুঁকি নাই, আপনার পার্সোনাল অ্যাসেটের উপর কোনো বিপদ আসার সম্ভাবনা নাই, অথবা যেটুকু অল্প স্বল্প সম্ভাবনা আছে আপনি হয়তো ইন্স্যুরেন্স দিয়ে, একটা প্রপার ইন্স্যুরেন্স নিয়ে সেটাকে প্রোটেক্ট করতে পারেন। অথবা এমন হতে পারে এমন কোনো বিগ লায়াবিলিটি বিজনেস থেকে উঠে আসতে পারে যেটা আপনার পার্সোনাল অ্যাসেট, আপনার ফাইন্যান্সকে ধ্বংস করে দেওয়ার সম্ভাবনা আছে। তো এটাও চিন্তা করতে হবে, আপনি কি আপনার অ্যাসেটের প্রোটেকশন চান, লায়াবিলিটি প্রোটেকশন চান, কি লায়াবিলিটি প্রোটেকশন না হলেও চলবে। নাম্বার 3, ট্যাক্স বেনিফিট। আপনি যে ব্যবসায় অন্তর্ভুক্ত হচ্ছেন এখানে কি কি ডিডাকশান, কি এক্সপেন্সেস আপনি নিতে পারেন, আপনাকে ট্যাক্স কি পরিমাণ দিতে হতে পারে, আপনি কি, অবশ্যই আমরা সবাই চাই মিনিমাম ট্যাক্স দিয়ে আমি যেন ব্যবসাটা করতে পারি। জি, তো অতএব এই ট্যাক্স বেনিফিটটাও আপনার কনসিডারেশনে থাকবে। আর
4 নাম্বার এবং শেষ যেটা, সেটা হচ্ছে গ্রোথ অফ দ্য বিজনেস। আজকে হাঁটি হাঁটি পা পা করে যেই ব্যবসাটা শুরু হলো, একদিন কিন্তু সেই ব্যবসা দৌড়াতে শুরু করবে, মানে মহিরুহিতে পরিণত হবে, বটবৃক্ষে পরিণত হবে। এবং তখন এই ব্যবসার জন্য আপনার হয়তো ইনভেস্টর দরকার হতে পারে, আপনার হয়তো ভেঞ্চার ক্যাপিটালিস্টদেরকে অ্যাট্রাক্ট করতে হতে পারে, এবং ব্যবসার ক্রেডিট বাড়াতে হতে পারে, এবং ব্যবসা মহিরুহে পরিণত হতে পারে। এবং সেটার জন্য আপনি কি আজকের থেকেই নিজেকে তৈরি করবেন, নাকি না সেটা পরবর্তীতে গিয়ে সিদ্ধান্ত নেবেন? এই 4টা বেসিক জিনিসের উপর ভিত্তি করে সাধারণত এন্টিটিগুলোকে ফর্ম করা হয় অথবা স্ট্রাকচার করা হয়। এখন কোন স্ট্রাকচার, কোন এই 4টার মধ্যে কোনটা আপনার জন্য ফিজিবল না আপনাকে নিতেই হবে, এবং কোন পার্টগুলো আপনি ছাড়তে পারেন। আচ্ছা, প্রথম অবস্থায় আপনি ভাবলেন যে আমার ব্যবসায় পার্সোনাল অ্যাসেট প্রোটেকশন আপনার দরকার নাই, আপনার এটা সাধারণ একটা ব্যবসা, কত বাই বড় হবে এবং যেইটুক লায়াবিলিটি আসবে আমার নিজের হাতেই যদি কন্ট্রোল থাকে, এমন না যে আমার এক পার্টনারের সিদ্ধান্তের জন্য আমার পার্সোনাল অ্যাসেটও আনপ্রোটেক্টেড হয়ে গেল, এরকম নয়। তো দেন এবং আপনি একাই এটাকে চালাবেন, কোনো এমপ্লয়ির দরকার নাই, ইউ অল বাই ইয়োরসেলফ, তাহলে কিন্তু আমরা বলবো যে দেন ইউ স্টার্ট এ সোল প্রোপাইটারশিপ। সোল প্রোপাইটারশিপের সুবিধাটা হচ্ছে, আমি পরবর্তীতে প্রত্যেকটি সুবিধা এবং অসুবিধাগুলোও একটু বিশ্লেষণ করে যাব। প্রশ্ন রেখেছি সেটা। জি, তো সোল প্রোপাইটারশিপের সুবিধাটা হচ্ছে এটা খুব সহজেই ফর্ম করা যায়। এটার জন্য স্টেটে যে ডিপার্টমেন্ট অফ স্টেট আছে তাদের কাছে গিয়ে কোনো ফাইলিংয়ের প্রয়োজন হয় না। অনেক সময় অনেক স্টেটে আপনি কাউন্টি ক্লার্কের অফিসে এটা ফর্ম করতে পারেন। এটা খুব সহজ, সিম্পল, এবং এটা অনেকের জন্য ফার্স্ট স্টেপ। যে কোনো ব্যবসা শুরু করার আগে শুরু করলাম, দেখি ব্যবসাটা কেমন যায়। তো সোল প্রোপাইটারশিপের সুবিধাগুলো হচ্ছে যে ভেরি ইজি টু সেট আপ করতে খুব একটা খরচ নেই। আপনাকে কোনো অ্যাটর্নির কাছে যেতে হবে না, অ্যাকাউন্টেন্টের কাছে যেতে হবে না, ইউ ক্যান ডু ইট বাই ইয়োরসেলফ। অথবা আপনি কাউন্টি ক্লার্কের অফিসে গিয়ে ব্যবসাটা এস্টাবলিশ করলেন খুব অল্প একটা ফি দিয়ে। কিন্তু যেই লাইসেন্সিং রিকোয়ারমেন্টস আছে, প্রত্যেকটা ব্যবসার কিছু লাইসেন্সিং রিকোয়ারমেন্টস আছে, সেটা আপনাকে মেনে চলতে হবে। সেটা আপনাকে সেই স্টেটের অথবা সেই জুরিসডিকশনের যেই লাইসেন্সিং রিকোয়ারমেন্ট, সেটাকে আপনি ফুলফিল করবেন। আর এটার কনসের মধ্যে হচ্ছে, এটা অসুবিধার মধ্যে হচ্ছে যে আপনার অ্যাসেটস আর নট প্রোটেক্টেড। আপনার অনিশ্চয়তার মধ্যে থাকে। আপনি যদি আপনি মনে করেন যে আপনি যেই ব্যবসায় থাকবেন মেজর কোনো লায়াবিলিটি এসে হিট করবে না, দেন ডেফিনেটলি ইটস এ গুড ওয়ে টু স্টার্ট উইথ এ সোল প্রোপাইটারশিপ। এবং সোল প্রোপাইটারশিপের 3টা আমরা বলে থাকি যে মেনে নিতে হবে। সোল, এটা বাই নেম এটা বলছে যে ওয়ান ওনার, একজন ওনার, একাধিক ওনার হতে পারবে না, কোনো এমপ্লয়ি নেই, এবং মিনিমাল লিগাল রিস্ক। যদি আপনার এই সিচুয়েশানে থাকেন তাহলে ডেফিনেটলি সোল প্রোপাইটার ইজ ওয়ে টু গো। কিন্তু যখনই সেম সোল প্রোপাইটারশিপ কিছুদিন চলার পর আপনি যখন একজন পার্টনারকে নিলেন, দেন ইট বিকামস সেম থিং, বাট এটা এসে দাঁড়িয়ে গেল জেনারেল পার্টনারশিপে। এখন আপনি একক নন, এখন আপনার সাথে আরেকজন আছে, কি আরও 3 জন আছে, হোয়াট এভার সিচুয়েশান ইট ইজ। এই সিচুয়েশানে আপনি ডিসাইড করবেন কতজন পার্টনার আপনি নেবেন। তবে পার্টনারশিপেও কিন্তু আপনাকে ডিপার্টমেন্ট অফ স্টেটের সাথে কিছু ফাইলিংয়ের রিকোয়ারমেন্টস নেই, কিন্তু পার্টনারশিপে একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে গুড পার্টনারশিপ এগ্রিমেন্ট।
যেহেতু পার্টনারদের মানে একটা মধ্যে চুক্তিপত্র থাকতেই হবে। চুক্তিপত্র থাকতেই হবে। এখানে সেখানে প্রত্যেকটা টির মাথাটা কাটতে হবে এবং প্রত্যেকটা আইকে ডট করতে হবে। যেহেতু পার্টনারশিপে সমস্যাটা হচ্ছে কিছুদিন পরই পার্টনারদের মধ্যে মতানৈক্য দেখা যায়, মতবিরোধ দেখা যায় এবং অনেক সময় বলা হয় এটা বলা ছিল না, এটা কথা ছিল না, এটা করা হচ্ছে। তো সেগুলো যেন না হয় নিজেদের মধ্যে। আপনারা যত বন্ধুই হন না কেন, যত ক্লোজলি কানেক্টেড হন না কেন, কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা দরকার যে এ গুড পার্টনারশিপ এগ্রিমেন্ট, মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার যাতে থাকে বিষয়টা হতে হবে। এবং আজকে যেই সমস্যাগুলো নেই, 5 বছর পর এই সমস্যাগুলো আসবে, সেগুলোর ব্যাখ্যাও কিন্তু আজকের এই পার্টনারশিপ এগ্রিমেন্টে থাকতে হবে। কেউ যদি বের হয়ে যেতে চায়, সে কিভাবে বের হয়ে যাবে, ইট হ্যাজ টু বি স্পেলড আউট। এবং নতুন পার্টনার যদি ঢুকতে চায়, সে কি কি পদ্ধতির মাধ্যমে সে আপনাদের পার্টনারশিপে অংশগ্রহণ করবে, সেটাও স্পেলড আউট হতে হবে। পার্টনারশিপ ইজ ভেরি লুক্রেটিভ, ভেরি গুড ওয়ে টু গো। এবং এটার জন্য যেহেতু একটা ব্রেইন কাজ করা আর 4টা ব্রেইন কাজ করা, বুঝতেই পারছেন যে ব্যবসাটা অনেক বেশি স্পিডি হবে, অনেক জোরে ধাবিত হবে এবং গতিশীল হবে এবং এটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করবে। এটা ক্রমশ বৃদ্ধি পাবে, ব্যবসা উন্নতি হবে এবং উন্নতি হতে থাকলেই দেখা গেছে পার্টনারদের মধ্যে সমস্যা হয়, অথবা দেখা যায় যে ব্যবসায় যদি লস হয়, লোকসান আসে, ক্ষতির মুখোমুখি হয়, তখনও পার্টনাররা একে অন্যকে দোষারোপ করতে শুরু করে। তো পার্টনারশিপে আবার এরকমও দেখেছি যে, এটাও বলা ভালো যে অনেক লসের মধ্যে কখনো এক পার্টনার আরেক পার্টনারের উপরে এক বিন্দু দোষারোপ করেনি এবং সে হাসি মুখে পুরা লসটা সে মেনে নিয়েছে। এরকমও আমার অভিজ্ঞতা আছে। তো আমি শুধু একতরফা বলে যাব যে পার্টনারশিপ মানে ঝগড়া তা না। আমি যদি বুঝিয়ে থাকি তাহলে আমি ভুল, আমি সেটাকে শুদ্ধ করে নিচ্ছি। আমার নিজের চোখেই দেখা এরকম অনেক পার্টনারশিপ দেখেছি, ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে কোনো একজন পার্টনারের সিদ্ধান্তে, কিন্তু পার্টনাররা সকলেই সেটাকে মেনে নিয়েছে যে এটা ওদের সকলের সিদ্ধান্ত। তো এটার সুবিধাগুলো হচ্ছে সহজেই তৈরি করা যায় এবং ডিপার্টমেন্ট অফ স্টেটের কোনো রিকোয়ারমেন্টস নেই এবং সব কিছু যেহেতু শেয়ার হয়, শেয়ার ম্যানেজমেন্ট, শেয়ার্ড রেসপন্সিবিলিটি, শেয়ার্ড প্রফিট, সব কিছু শেয়ার হয় বলেই একজনের মাথার উপর থেকে বোঝা অনেকটা কমে আসে পার্টনারশিপে। আর এটার অসুবিধাই আমরা আপনার এই অসুবিধাগুলো শুনবো, তবে আমরা একটা বিরতি নিতে চাই, তারপরে এসে আপনার অসুবিধাগুলো, খারাপ জিনিসটা একটু পরেই আমরা শুনি। আমরা সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে আমাদের ব্যবসায়িক এন্টিটি নিয়ে। তো এখন একটা বিষয়ের উপরে আমরা অসুবিধাগুলো শুনবো, তবে একটি বিরতির পরে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট এবং CEO কাকাতো এজেন্সি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। তো জনাব পারভেজ কাজী, আমরা বিরতির আগে আপনাকে অসুবিধার জায়গায় খারাপ বিষয়গুলো না শোনার জন্য একটু থামিয়ে দিয়েছিলাম, তারপরেও তো শুনতেই হবে। আপনি যদি আবার সেই অসুবিধাগুলো থেকে শুরু করেন। জি, ধন্যবাদ। আমি পার্টনারশিপ নিয়ে কথা বলছিলাম এবং পার্টনারশিপের সুবিধা কি কি সেগুলো বলেছি। অসুবিধা দুটোই। একটা হচ্ছে যে ওনার্সদের কোনো অ্যাসেট প্রোটেকশন নাই। বিজনেস থেকে যদি কোনো লায়াবিলিটি আসে, সেই লায়াবিলিটি কিন্তু ওনার্সদের পার্সোনাল অ্যাসেট এবং ফাইন্যান্সকে গিয়ে হাত দিতে পারে, সেই প্রোটেকশনটা নাই। আর দ্বিতীয় হচ্ছে, অনেক সময় একজন ওনারের সিদ্ধান্তের কারণে অন্য ওনাররাও সাফার করে।
একজন ওনারের সিদ্ধান্তের কারণে যদি অধিক মুনাফা হয়, সেটা যেমন ভাগ করে নেয় সব ওনাররা তাদের পার্সেন্টেজ অফ ওনারশিপের উপর ভিত্তি করে, ঠিক তেমনি লসের বেলায় একই ঘটনা ঘটতে পারে যে একজন ওনার হয়তো এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, একজন পার্টনার, সেটা গিয়ে এফেক্ট করেছে গোটা বিজনেসকে এবং সেটার জন্য সকলেই ক্ষতির মুখোমুখি হয়েছে। তো এটা হচ্ছে পার্টনারশিপ। আমার তৃতীয় যেই সাবজেক্টটা সেটা হচ্ছে এলএলসি। এলএলসি হচ্ছে ইউজুয়ালি এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট ফর স্মল বিজনেস, স্বল্প পরিসরে যারা ব্যবসা করতে চায় এবং অ্যাট দ্য সেম টাইম যারা তাদের নিজস্ব পার্সোনাল অ্যাসেটকে প্রোটেক্ট করতে চায়। এর আগে আমি যেই দুটোর কথা বললাম, সোল প্রোপ্রাইটারশিপ এবং জেনারেল পার্টনারশিপ, এই দুটোর মধ্যে কিন্তু কোনো পার্সোনাল অ্যাসেট প্রোটেকশন নাই, কিন্তু এলএলসিতে সেটা আছে। এবং সেই কারণেই অনেক ক্ষুদ্র ব্যবসায়ী তারা এলএলসি দিয়ে শুরু করে। আবার এলএলসির যারা ওনার তাদেরকে বলা হয় মেম্বার, এবং এখানে সিঙ্গেল মেম্বার এলএলসিও হতে পারে অথবা মাল্টি মেম্বার এলএলসিও হতে পারে। মানে মাল্টিপল মেম্বার হলে এটা মাল্টি মেম্বার, আদারওয়াইজ একজন যদি ওনার হয়ে থাকেন, মেম্বার হয়ে থাকেন, তো এটাকে বলা হয় সিঙ্গেল মেম্বার। এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ স্টেটের সাথে ফাইল করতে হয় এবং ডিপার্টমেন্ট অফ স্টেটের সাথে ফাইল করার পূর্বে দেখে নিতে হয় আমি যেই নামটা দিচ্ছি, ধরেন আমি নাম দিচ্ছি এবিসি এলএলসি, আমাকে দেখতে হবে এবিসি এলএলসি আমার স্টেটে অ্যাভেলেবল কিনা, এবং যদি অ্যাভেলেবল হয়ে থাকে আমাকে সেটা ফাইল করতে হবে। অনেক স্টেটে এলএলসির কিন্তু পরবর্তীতে একটা পাবলিকেশন রান করতে হয় এবং এটা কিন্তু নিউ ইয়র্ক স্টেটেও বটে। 120 ডেজের মধ্যে আমরা যদি পাবলিকেশন রান না করি কোনো নিউজ পেপারে অথবা কোথাও, এবং সেটা যদি ডিপার্টমেন্ট অফ স্টেটকে সাবমিট না করি, তাহলে আমার এলএলসি বিজনেস স্ট্রাকচারটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে এবং অনেক স্টেটে এই রিকোয়ারমেন্টসটা নাই। তো রিকোয়ারমেন্টস যদি না থাকে তাহলে ভালো। এলএলসির ওই যে প্রথম সুবিধাটা যেটা হচ্ছে যে আমার অ্যাসেটকে প্রোটেক্ট করলো, এখানে আমি এবং আমার বিজনেস কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এলএলসি ফর্ম করা মাত্র আমাকে কিন্তু একটা অপারেটিং এগ্রিমেন্ট তৈরি করতে হবে এবং এলএলসিতে কিছু রিকোয়ারমেন্টস আছে। পরবর্তী যেই বিজনেস স্ট্রাকচারগুলো আসবে প্রত্যেকটাতেই এই ধরনের কিছু রিকোয়ারমেন্টস আছে, যে অপারেটিং এগ্রিমেন্ট হতে হবে, একটা মিটিং হতে হবে, বোর্ড মিটিং হতে হবে এবং মিটিং মিনিটসগুলোকে আমাকে রেকর্ড করতে হবে, আমাকে লিখতে হবে এবং কে কোন দায়িত্ব পালন করছে সেগুলো সব কিছু রেকর্ডেড হতে হবে। অনেক সময় বলা হয় যে আমি এলএলসি একটা ফর্ম করেছি, আমি আলটিমেটলি আমার পার্সোনাল অ্যাসেটকে কিন্তু প্রোটেক্ট করতে পারি নাই। হ্যাঁ, এরকম সিচুয়েশান অ্যারাইজ করে। কখন অ্যারাইজ করে? যখন দেখা যায় যে উনি এলএলসি ফর্ম করেছেন, ব্যবসাও করছেন, কিন্তু কোনো অপারেটিং এগ্রিমেন্ট নাই, কোনো মিটিং মিনিটস নাই, কিছু রেজুলেশন নাই, রেজুলেশন নাই, কোন কাজ কে করছে, ব্যাংকে ম্যানেজ করছে, কোনো ডকুমেন্টেড কিছু না, কোনো রেকর্ড কিপিং হয় নাই। তখন কিন্তু অনেক সময় জাজ এলএলসির লায়াবিলিটি পার্সোনাল অ্যাসেটের দিয়ে ফুলফিল করে, অর্থাৎ পার্সোনাল অ্যাসেটের উপর চলে যায়। এটা শুধু এলএলসির ক্ষেত্রে নয়, এটা কর্পোরেশনের ক্ষেত্রেও কিন্তু অনেকটা তাই। এখানে কিছু কমপ্লায়েন্সের ব্যাপার স্যাপার আছে, সেগুলোকে আমরা অনেক সময় বুঝতে ভুল করি এবং সেগুলোকে সহজভাবে নিয়েই না। এখন এলএলসি ট্যাক্সিংয়ের একটা বিষয় আছে। এলএলসি ট্যাক্সিংটা হচ্ছে, যদি সিঙ্গেল মেম্বার এলএলসি হয়ে থাকে তাহলে ইটস লাইক সোল প্রোপ্রাইটারশিপ। আমি যেই ব্যবসা করলাম, ব্যবসার যেই মুনাফাটা হলো, এটা কিন্তু আমার পার্সোনাল ট্যাক্স রিটার্নে পাস থ্রো করলো। আমি এই জায়গাটা একটু বলে রাখি
যে আমরা অনেক সময় বলি যে চারটা অর্গানাইজেশন এগুলো পাস থ্রো এন্টিটি। পাস থ্রো কেন বলি অনেকেই জিজ্ঞেস করে, পাস থ্রো বলতে আপনারা কি মিন করেন? পাস থ্রো বলতে আমরা মিন করি যে আপনি যেই লাভটা করলেন অথবা যেই নেট ইনকামটা করলেন, যেটা আপনার ইনকাম, এটা কিন্তু কর্পোরেট লেভেলে, এলএলসি লেভেলে অথবা সোল প্রোপ্রাইটারশিপ অথবা পার্টনারশিপ লেভেলে কোনো ট্যাক্স পে করবে না। এই আপনার আয়টা চলে যাবে আপনার পার্সোনাল ইনকামের কাছে, এবং সেখানে এই আয়টা আপনার যদি আরও কোনো ইনকাম থেকে থাকে সেগুলোর সাথে যোগ হয়ে তারপর আপনি ট্যাক্স পে করবেন, আপনার যেই ট্যাক্স লায়াবিলিটি আসবে। এটা পাস থ্রো করবে আপনার ইন্ডিভিজুয়াল লেভেলে। এর জন্যই আমরা বলে থাকি এই চারটা অর্গানাইজেশন হচ্ছে পাস থ্রো এন্টিটি। এই প্রফিটটা সরাসরি যে ওনার অথবা যারা মেম্বার তাদের ইনকামে গিয়ে পার্সোনাল লেভেলে গিয়ে যোগ হয়। তো এলএলসির সুবিধা হচ্ছে এটাই যে এটা আপনাকে প্রোটেক্ট করবে ফ্রম এনি লায়াবিলিটিস, এবং এটা ইউ ফ্রি টু চুজ হাউ টু ম্যানেজ ইউর এলএলসি, আপনি কিভাবে করবেন। এবং এটার একটাই অসুবিধা, সেটা হচ্ছে যে আপনি কমপ্লায়েন্স, ওই যে কথাটা বললাম যে আপনার ডকুমেন্টস মেনটেন করতে হবে। আপনি যদি প্রপার ডকুমেন্টস মেনটেন না করেন, সেপারেট ব্যাংক মেনটেন না করেন, আপনি ভাবছেন আপনি সিঙ্গেল মেম্বার, তো এলএলসির যে ইনকাম আসছে আপনার পার্সোনাল ইনকাম ব্যাংকে যাচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্টে যাচ্ছে, এবং সেখান থেকেই আপনি খরচ করছেন, তাহলে কিন্তু এলএলসি ফর্ম করেছেন ঠিকই, কিন্তু এইটার যে ভিত্তিটা সেটা কিন্তু একটু নড়বড়ে হয়ে যায়। এর পরবর্তী ব্যবসাটা হচ্ছে কর্পোরেশন, যেটাকে আমরা বলে থাকি মোস্ট কমপ্লেক্স অ্যান্ড মোস্ট ইন্টেন্স ফর্ম অফ বিজনেস। এবং আমি আগেও বলেছি যে কর্পোরেশন যখন ফর্ম করা হয় ইউজুয়ালি ইটস এ সি কর্পোরেশন। এবং একটু আগে কুইজে আমার যেমন কোশ্চেন ছিল এস কর্পোরেশনে কতজন শেয়ার হোল্ডার হতে পারে, সি কর্পোরেশনে কিন্তু আনলিমিটেড, যত খুশি তত হতে পারে। এবং সি কর্পোরেশনও কিন্তু শেয়ার হোল্ডারদের, এমপ্লয়িদের এবং যারা এটার সাথে সম্পৃক্ত প্রত্যেকের পার্সোনাল অ্যাসেটকে প্রোটেক্ট করে। কারো পার্সোনাল অ্যাসেট লায়াবল হয় না বিজনেসের কোনো জায়গায় কোনোভাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ, সুবিধা। এবং সি কর্পোরেশনের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা কিন্তু গ্লোবালি রিকগনাইজড, ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা সি কর্পোরেশন। আর সি কর্পোরেশনের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে পরবর্তীতে যদি আপনি ভেঞ্চার ক্যাপিটালিস্ট অথবা আউটসাইড ইনভেস্টরদেরকে খুঁজেন, চান কর্পোরেশনের সাথে সম্পৃক্ত হোক, তাহলে সি কর্পোরেশন ইজ অনলি ওয়ে টু গো। যেহেতু সি কর্পোরেশন এটা খুব অ্যাপিলিং ফর ইনভেস্টার্স, ওরা ইনভেস্ট করতে চায়, ওরা এটার পার্ট হতে চায়, এবং জানে যে তাদের অ্যাসেটগুলো প্রোটেক্টেড হবে। এবং সি কর্পোরেশন অলওয়েজ ওয়েলকাম করে এই ধরনের ইনভেস্টর। যখন একটা কর্পোরেশন বড় হতে থাকে তখন অনেকেই ওই কর্পোরেশনের পার্ট হতে চায়। কর্পোরেশন বড় হয় কখন? যখন প্রচুর লাভ করে, মুনাফা সংগ্রহ করে এবং বড় হতে থাকে। এবং কোনো এক সময় দেখা গেছে যে অনেক কর্পোরেশন ওরা কিন্তু পাবলিক হয়ে গেছে। 3 মিনিট আছে আমাদের হাতে। ও পাবলিক, আচ্ছা ঠিক আছে, আমি শেষ করব। পাবলিক হয়ে গেছে, তাদের শেয়ারস মার্কেটে এসছে এবং বেশ ভালো চড়া দামে বিক্রি হচ্ছে। তখনই হয় যখন এটা অনেক বেশি লাভ করতে শুরু করে। আর লাস্টলি আমি বলবো এস কর্পোরেশনটা নিয়ে। এস কর্পোরেশন আমি আজকে কুইজে যেমন ছিল 100 জনের বেশি হতে পারবে না, এবং আরেকটা রেস্ট্রিকশন হচ্ছে এস কর্পোরেশনের শেয়ার হোল্ডার্সরা আইদার ইউএস সিটিজেন হতে হবে অথবা তারা ইউএস রেসিডেন্ট হতে হবে, গ্রিন কার্ড হোল্ডার হতে হবে। তবে এস কর্পোরেশনের অ্যাডভান্টেজ হচ্ছে
যে আপনি ট্যাক্স একবারই দেন। এস কর্পোরেশন কিন্তু পাস-থ্রো এন্টিটি, সি কর্পোরেশন পাস-থ্রো এন্টিটি Entity নয়। নয়। তো সি কর্পোরেশন করে কি, এটা কর্পোরেট লেভেলেও পে করে এবং পার্সোনাল লেভেলে গিয়েও পে করতে হয় ট্যাক্স। আর এস কর্পোরেশন কর্পোরেট লেভেলে কোনো ট্যাক্স পে করে না। এইটা যেই ডিভিডেন্ডগুলো অথবা মুনাফাগুলো, প্রফিটগুলো এর শেয়ার হোল্ডারদেরকে দেয়, ওরা শুধু পার্সোনাল লেভেলে গিয়ে এটা পে করে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যদি দিতে পারি এই অল্প সময়ের মধ্যে। ধরেন একটা বিজনেসের নেট প্রফিট হয়েছে, এটা ধরেন এটা একটা কর্পোরেশন, সি কর্পোরেশন। কর্পোরেশনের প্রফিট হয়েছে $1,00,000। তো কর্পোরেশনের $1,00,000 প্রফিটের ধরে নিলাম যে কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে 20%, তো 20,000 টাকা ট্যাক্স দিল। বাকি যেই 80,000 থাকলো, সেই 80,000 এর সিঙ্গেল ওনার হয়তো ছিল একজন শেয়ার হোল্ডার, তাকে ডিভিডেন্ড আকারে পুরোটাই দিয়ে দিল। এখন 80,000 পাওয়ার পর দেখা গেল ওনার ট্যাক্স রেট হচ্ছে 25%। তো ওই 80,000-এর উপর উনি আবার 25% ট্যাক্স দিলেন, তো যেটা এসে দাঁড়াচ্ছে অলমোস্ট অ্যানাদার 20,000। তো অলটুগেদার 40,000 ট্যাক্স উনি পে করলেন। এটা যদি এস কর্পোরেশন হতো তাহলে কি হতো? তাহলে এই 100,000 যেই প্রফিট, এই পুরোটাই উনি পেতেন, এবং 100,000-এর প্রফিটের উপর যদি ট্যাক্স রেট 24% হতো, তাহলে উনাকে 24,000 ট্যাক্স দিতে হতো, নট 40,000। মানে উনি 16,000 ট্যাক্স সেভ করতে পারতেন। আমরা লেম্যানস টার্মে সি কর্পোরেশনকে বলে থাকি যে এটা ডাবল ট্যাক্সেশন, আর এস কর্পোরেশনকে বলে থাকি যে সিঙ্গেল ট্যাক্সেশন অথবা পাস-থ্রো এন্টিটি। এটা ওনার অথবা মেম্বারের কাছে চলে যায় বলেই শেয়ার হোল্ডারের কাছে ইনকামটা চলে যায় এবং উনি ওনার পার্সোনাল লেভেলে ট্যাক্স পে করে। তার মানে সি কর্পোরেশন এবং এস কর্পোরেশনের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এস কর্পোরেশনটা তুলনামূলক উত্তম সি কর্পোরেশন থেকে। কিন্তু এই ভেঞ্চার ক্যাপিটালিস্ট এদেরকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এস কর্পোরেশন, ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য ঠিক আছে, কিন্তু যদি বড় হয়ে যায় তখন তাকে স্ট্রাকচারটা আবার সে কিন্তু এস স্ট্যাটাস লুজ করে সিতে চলে যেতে পারে, সেই সুযোগটা আছে। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী, আসলে বিষয়টা খুব সুন্দর এবং চমৎকারভাবে আপনি বুঝিয়ে দিয়েছেন। সুতরাং আমরা যারা ব্যবসা করতে চাচ্ছি বা চাই বা ইচ্ছা করছি, তাদের জন্য আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে যাবে যে কোন কাঠামোতে গেলে তার জন্য সুবিধা হবে। ব্যবসা, প্রোটেকশন, নানান কিছু ট্যাক্স, নানান যে সুযোগ সুবিধাগুলো আছে, সুবিধা অসুবিধাগুলো আছে, তিনি সেটা বুঝতে পারবেন। জনাব পারভেজ কাজী, আপনি ব্যস্ত মানুষ, বারবারই আমি বলে থাকি, সেই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের এই আহ্বানে এখানে আসেন, কমিউনিটির সেবা করেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএনের অগণিত দর্শক যারা আমাকে শুনলেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা দুটো কুইজের কথা বলেছি, আমাদের আলোচনার বিষয়বস্তুর সাথে মিল রেখেই কুইজটা আমরা রেখেছিলাম। এবং যারা আমরা নতুন ব্যবসা শুরু করতে চাই, কোনটি করলে, কোন স্ট্রাকচারটি আমরা বেছে নিলে আমাদের ব্যবসাকে সুরক্ষিত করতে পারবো, সুবিধা পাবো, অসুবিধাগুলো কী, সেগুলো বিস্তারিত আলোচনা করেছি। আশা করি যারা আমরা ব্যবসা করতে চাই তারা বিষয়টি মাথায় রেখেই কালকে থেকে সেটা শুরু করতে পারি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।